বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিনস ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হেডিং দেখে বোঝা যাচ্ছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী গণিত। শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ হচ্ছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে একদম সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে অ্যাসাইনমেন্টটা লিখবে। কারণ হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে যে সুন্দর এবং পরিপাটি করে যে যত সুন্দর করে লিখতে পারবে সে তত বেশি নাম্বার পাবে। সুতরাং বুঝতেই পারছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিপূর্ণভাবে বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করব। তোমরা আশা করছি ভালো করে বুঝবে এবং তোমরা পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লিখবে। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। আমি প্রশ্নটি একটু বলি তোমাদেরকে। প্রশ্নটি হচ্ছে রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। এটা হচ্ছে উদ্দীপক থেকে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। তাহলে আমরা এখানে করলাম হচ্ছে মনে করি পিতার বর্তমান বয়স হচ্ছে x বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে y বছর। এখন 5 বছর পূর্বে বছর, আবার আমরা যদি বলি যে 5 বছর পর, তাহলে বর্তমান বয়সের সাথে আরও 5 বছর যোগ হবে, অর্থাৎ x+5 হবে এবং 5 বছর পর পুত্রের বয়স হবে y+5। এখন এখানে ক নাম্বারে আমাদের বের করতে হবে দুটি সমীকরণ। তাহলে এখানে দুটি শর্ত আছে, একটা হচ্ছে 10:4। তাহলে 5 বছর পূর্বে এটা হচ্ছে পিতার বয়স এবং এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান সমান হবে 10:4। তাহলে আমরা জানি অনুপাত থাকলে প্রথম অনুপাতটা হবে লব এবং পরের অনুপাতটা হবে হর। একইভাবে 10 হবে লব এবং 4 হবে, এখন 4 দ্বারা গুণ করলে 4x - 4×5 = 20 এবং 10y - 50। তো এখন আমি চলকগুলো এক পাশে নিয়ে আসলাম এবং সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে থাকলে হচ্ছে 4x - 10y আর হচ্ছে 50 থেকে 20 চলে গেলে থাকে হচ্ছে -30। এটা এই পাশে চলে আসলে +30 হয়ে যাবে এবং এখান থেকে যেহেতু সবগুলো জোড় সংখ্যা, তাহলে আমি 2 কমন নিলাম। তাহলে 2 কমন নিলে থাকবে 2x - 5y + 15 = 0। এটা হচ্ছে একটি সমীকরণ। তো এখন আরও একটি শর্ত হচ্ছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে 5 বছর পর পিতার বয়স হচ্ছে x+5 এবং 5 বছর পর পুত্রের বয়স হচ্ছে y+5। তাহলে x+5 অনুপাত y+5 সমান 2:1। তাহলে অর্থাৎ ক নাম্বারে বলেছিল যে দুটি সমীকরণ গঠন করার জন্য, তাহলে আমরা দুটি সমীকরণ গঠন করলাম। ক নাম্বার শেষ হলো। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। তাহলে আমরা কতে দুটি সমীকরণ বের করেছিলাম। তো এখন ক নাম্বার 1 নং সমীকরণ হতে আমরা পাই হচ্ছে 2x - 5y + 15 = 0। এটা ছিল 1 নং সমীকরণ। তো এখান থেকে আমি 2x এখানে রাখলাম আর হচ্ছে -5 সমান এর পাশে চলে গেলে প্লাস হয়ে গেল। তাহলে আমি করলাম কি হচ্ছে 5y এই পাশে লিখে তারপরে উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলে হবে y = 2x + 15/5। এটা হচ্ছে 3 নং সমীকরণ পেলাম। এখন এই y এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে দিব। এখন 2 নং সমীকরণটা ছিল x - 2y - 5 = 0। তো এখন আমি x - 2y এর জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে 2x + 15/5 বসিয়ে দিলাম এখানে। তো এখন উভয় পক্ষকে 5 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে হবে 5x আর এখানে এই উপরে 5 নিচের 5 কাটা যাবে আর এখানে থাকবে হচ্ছে 25। তাহলে আমরা আবার এখানে 2 দ্বারা গুণ করলাম হচ্ছে 2 × 4 মাইনাস প্লাসে মাইনাস 15 × 30 -25। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 5x থেকে 4x চলে গেলে আর থাকে x এবং 30 এবং 25 যোগ করলে হবে 55 এবং এই পাশে চলে গেলে হবে প্লাস, অর্থাৎ x সমান হচ্ছে 55। তাহলে x আমি ধরেছিলাম হচ্ছে পিতার বয়স, তাহলে পিতার বয়স পেয়ে গেলাম হচ্ছে 55। এখন এই x এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে
3 নং সমীকরণ ছিল 2y সমান 2x প্লাস 15/5। এখন x এর জায়গায় শুধু 55 বসিয়ে দিলাম, 55 বসিয়ে গুণ করলাম, তারপরে যোগ করলাম, ভাগ করলাম, দেখলাম হচ্ছে y এর মান হচ্ছে 25। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে রফিকের পিতার বয়স x = 55 বছর এবং রফিকের বয়স y = 25 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিস্থাপন পদ্ধতিতে পিতা এবং পুত্রের বয়স বের করে ফেললাম। ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করব। লেখচিত্রের সাহায্যে সমাধান করব। তাহলে খ এ প্রাপ্ত আমরা 3 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা নিয়ে নিলাম এখানে। এখন আমরা এই 3 নং সমীকরণে এই সমীকরণ x এর বিভিন্ন মানের জন্য y এর সংশ্লিষ্ট মান বের করব। এখন প্রথম এই সমীকরণে x এর মান যদি আমি 0 বসাই তাহলে এই 5টা 0 হবে, থাকবে হচ্ছে 15/5 এবং 15কে 5 দ্বারা ভাগ করলে হয় 3। অর্থাৎ এই সমীকরণে x এর মান যদি 0 বসাই y এর মান হবে 3 এবং x এর মান যদি এখানে 5 বসাই তাহলে 5 দুগুণে 10, 10 আর হচ্ছে 15, 25, 25কে 5 দ্বারা ভাগ করলে হবে 5। অর্থাৎ এখানে যদি আমি x এর মান 5 বসাই y এর মান হবে 5। আবার এখানে x এর মান যদি আমি 10 বসাই তাহলে 10 দুগুণা 20, 20 এবং 15 হচ্ছে 35, 35কে 5 দ্বারা ভাগ করলে হয় 7। তাহলে এখানে আমি x এর মান যদি 10 বসাই y এর মান পাবো হচ্ছে 7 এবং x এর মান যদি 55 বসাই এখানে y এর মান হবে 25। আবার 2 নং সমীকরণ হতে আমরা পাই 2 নং সমীকরণ ছিল x - 2y - 5 = 0। তো ঠিক এখান থেকে আমি y এর মানটা বের করে আলাদা করব। তো বের করলে y এর মানটা আলাদা করলে হয় y = x - 5/2। এখানেও ঠিক সমীকরণে x এর বিভিন্ন মানের জন্য y এর সংশ্লিষ্ট মানের তালিকা বের করব। তো এখানে আমি ইচ্ছামতো x এর মানগুলো বসাবো এবং y এর মানগুলো আমরা পাবো। তো এখন আমি যদি এখানে x এর মান 3 বসাই তাহলে -5 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে -2, -2কে 2 দ্বারা ভাগ করলে -1। অর্থাৎ এই সমীকরণে x এর জায়গায় যদি আমি 3 বসাই y এর মান পাবো হচ্ছে -1 এবং x এর মান যদি এখানে 5 বসাই তাহলে +5 -5 কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে 0, 0কে 2 দ্বারা ভাগ করলে হবে 0। অর্থাৎ এই সমীকরণে যদি আমি x এর জায়গায় 5 বসাই y এর মান পাবো হচ্ছে 0। একইভাবে যদি 9 বসাই পাবো হচ্ছে 2 এবং 55 যদি বসাই তাহলে পাবো হচ্ছে 25। তো এখন আমরা দুটি তালিকা পেলাম, একটা হচ্ছে ছক 1 এবং ছক 2। এখন এখানে এই স্থানাঙ্কগুলো দিয়ে আমি একটি লেখচিত্র তৈরি করব। এখন লেখচিত্র করার ক্ষেত্রে এই লেখাগুলো লিখতে হবে যে ছক কাগজে আমরা x প্রাইমকে x অক্ষ এবং y প্রাইমকে y অক্ষ এবং ওকে মূলবিন্দু ধরব এবং উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে ছক 1 এ প্রাপ্ত 0, 3, 5, 5, 10, 7 এবং 5, 5, 25 এবং ছক 2 এ প্রাপ্ত 3, -1, 5, 0, 9, 2 এবং 5, 5, 2, 5 বিন্দুগুলো স্থাপন করে উভয় দিকে বর্ধিত করি তাহলে দুটি সরলরেখা পাওয়া যাবে। দেখা যায় যে সরলরেখা দুটি পরস্পর 5, 5 মানে 55 এবং 25 বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে ছক 1 এ একটি বিন্দু পেয়েছিলাম 55, 25, ছক 2 এ আরেকটু বিন্দু পেলাম 55, 25। অর্থাৎ এই বিন্দুটি মিলে গেল। তাহলে বোঝা গেল যেই বিন্দুটি মিলবে সেই বিন্দুটি লেখচিত্রের মধ্যে যদি আমরা আঁকি তাহলে রেখা দুটি ছেদ করবে এবং যেই বিন্দুতে ছেদ করবে সেটি হবে আমাদের সমাধান বিন্দু। তাহলে আমি এখানে লেখচিত্রটা আঁকলাম না, তোমরা গ্রাফ পেপারে লেখচিত্রটা এঁকে নিও। তাহলে আমরা পেলাম হচ্ছে দুটি সরলরেখা পরস্পর 55 এবং 25 বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ লেখচিত্রের সাহায্যে নির্ণয়ের সমাধান হবে 55 এবং 25। তাহলে ক্ষয়ের উত্তরে ছিল যে 55, 25। তাহলে আমরা ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করে ফেললাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো করব। তো ক এর প্রশ্ন ছিল পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা বিবৃত করলাম এখানে যে আসলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ অতিভুজ স্কোয়ার আমরা সংক্ষেপে বলি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবং 2 নম্বরে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত। তো এখন মনে করি সমকোণী ত্রিভুজের আমরা ধরে নিলাম হচ্ছে যেহেতু অনুপাতে দেওয়া আছে হচ্ছে 5:13, তাহলে আমরা ধরতে পারি যে
ত্রিভুজের একটি বাহু 5, তাহলে অতিভুজ আমি ধরলাম হচ্ছে 13। তাহলে পিথাগোরাসের উপপাদ্য বলে যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য এখানে লিখলাম। এখন অতিভুজ আমি ধরেছিলাম হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার ইকুয়াল একটি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার এবং অপর বাহুর মানটা আমি বের করবো এখান থেকে। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস অপর বাহুর উপরে স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে আমি যদি 25 বিয়োগ করি তাহলে 169 মাইনাস 25 ইকুয়াল অপর বাহু স্কোয়ার। তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে অপর বাহু স্কোয়ার সমান সমান 144। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে অপর বাহুর মান হবে 12। তাহলে আমি এইভাবে বের করতে পারি যে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারে বলা হয়েছে কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 3টি বাহুর অনুপাত আমরা এমনভাবে লিখবো যেন একটি সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। তো এটা আসলে অনেক অনুপাতই হবে, অনেকগুলোই হবে, এখানে আমি একটি লিখলাম। সমকোণী ত্রিভুজ আঁকা যাবে এমন একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত যদি অনুপাতে এমন হয় যে 1:1:√2 যদি হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। এরকম অনেকগুলো হতে পারে, 3:4:5ও হতে পারে, অনেকগুলোই হতে পারে, আমি একটি লিখলাম এখানে। তো আমরা যাচাই করবো যে আসলে এটা সত্য হয় কিনা। তাহলে আমরা দেখলাম যে এটাকে যদি আমি প্রথম বাহুকে 1 ধরি, এটা 1 ধরি, এটা √2 ধরি, তাহলে আমরা জানি যে কোনো একটি বাহুর উপর বর্গের মান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান হবে। তাহলে প্রথম দুটিকে আমি বর্গ করলাম, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দেখলাম হচ্ছে 1 মানে 2, এবং আরেকটি বাহুর মান নিয়ে বর্গ করলাম, তাহলে দেখলাম √2 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মানে 2, অর্থাৎ উভয় পক্ষ সমান হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে এই 1:1:√2 অনুপাত দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সত্যতা যাচিত হলো। এবং 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যদি ABC ত্রিভুজের AB স্কোয়ার সমান BC স্কোয়ার প্লাস C স্কোয়ার হয় তাহলে কোনটি সমকোণ হবে। তাহলে আমি এখানে চিত্রটা একটু এঁকে দেখি যে কোনটা হয়। যেহেতু এখানে বলা হয়েছে যে AB স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, তার মানে AB হবে অতিভুজ। তাহলে যেহেতু ABC ত্রিভুজ তাহলে C হবে এখানে। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে অতিভুজের বিপরীত বাহু হবে সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল C হবে সমকোণ অথবা 90 ডিগ্রি। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের উত্তরগুলো দেখব। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষয়ের 1 নম্বরের প্রশ্ন হচ্ছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়। আসলে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায় আমরা একটু দেখব। তাহলে প্রথমে আমি লিখলাম হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে আয়তের সংজ্ঞা হয়ে গেল যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। অপরদিকে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তাকার ক্ষেত্র বলে, অর্থাৎ যদি একটি আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র হয় কোনো একটি স্থান নির্দেশ করে তাহলে এটা আয়ত ক্ষেত্র হবে। চিত্র আমি এখানে দেখিয়ে দিলাম যে ABCD একটি আয়ত ক্ষেত্র, এটা একটি নির্দিষ্ট ক্ষেত্র বা জায়গাকে আবদ্ধ করেছে, এই জন্য এটি একটি ক্ষেত্র হবে। তা আয়তক্ষেত্রের 4টি কোণই সমকোণ হয়, আয়তক্ষেত্রের 4টা কোণই হয় সমকোণ। এবং এখানে 2 নম্বরে বলা হয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কী হবে। তাহলে আমরা জানি ট্রাপিজিয়াম নির্ণয়ের ক্ষেত্রের সূত্র হবে 1/2, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাই ট্রাপিজিয়াম চিত্রটা এখানে এঁকে দিলাম। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু সমান্তরাল হয়, তাহলে আমরা এটাকে বলে ট্রাপিজিয়াম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 3 এবং 4 এই দুইটা দেখব। 3-এ বলা হয়েছে ঘনক এবং ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়। ঘনক এবং ঘনবস্তু, তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নিই। যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাদের ঘনবস্তু বলা হয়। ঘনবস্তু আয়তাকার, বর্গাকার এবং গোলাকার হতে পারে। তাহলে যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে সেগুলো আসলে ঘনবস্তু, এবং ঘনবস্তু আয়তাকার, গোলাকার বা বর্গাকার হতে পারে। অপরদিকে যে সকল বর্গাকার ঘনবস্তুর মোট 6টি পরস্পর সমান বর্গাকার পৃষ্ঠ বা তল থাকে আছে, যাদের প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র এবং পরস্পর বিপরীত পৃষ্ঠদের সমান্তরাল, তাকে বর্গাকার ঘনবস্তু বা ঘন। এবং এটা হচ্ছে একটি ঘনকের চিত্র, এবং 4 নম্বরে বলা হয়েছে যে একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ হচ্ছে 3.75 সেন্টিমিটার ও
উচ্চতা হচ্ছে 11.50 সেন্টিমিটার। তাহলে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এটা বের করব। তাহলে প্রশ্ন থেকে আমরা দেখলাম যে বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান সমান 3.75 সেন্টিমিটার এবং বেলুনের উচ্চতা দেওয়া আছে এইচ সমান সমান 11.50 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের জানা আছে যে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর প্লাস এইচ একক। এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে, যে 2 পাই আলাদা রাখলাম আর আর এর মান বসালাম এবং আর এর মান এখানে বসালাম প্লাস এইচ এর মান বসালাম। তাহলে আমি যদি গুণ করি এই 2 পাই 3.75 গুণ করলে হয় 23.562 এবং এই দুটো যোগ করলে হয় 15.25। এখন এই দুটো যদি আমি গুণ করি তাহলে হবে 259.3205 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 259.3205 বর্গ সেন্টিমিটার। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খ এর 5 নম্বরটা দেখব। 5 নম্বরে বলা হয়েছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। তাহলে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হবে। অনন্য অবশ্যই, মানে 5টি উপাত্ত প্রয়োজন হবে। 5টি উপাত্ত ছাড়া আমরা চতুর্ভুজ আঁকতে পারবো না। এই 5টি উপাত্ত কী কী আমরা একটু দেখি। যে 4টি বাহু ও একটি যদি কোণ হয় তাহলে আমরা একটি চতুর্ভুজ আঁকতে পারবো। আবার 4টি বাহু এবং একটি কর্ণ হলেও চতুর্ভুজ আঁকা যাবে। আবার 3টি বাহু এবং 2টি কোণ যদি হয় তাহলে চতুর্ভুজ আঁকা যাবে। আবার 3টি কোণ এবং 2টি বাহু হলেও চতুর্ভুজ আঁকা যাবে। আবার 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত যদি 2টি কোণ থাকে তাহলেও চতুর্ভুজ আঁকা যাবে। এবং 6 নম্বরে প্রশ্নে বলা হয়েছে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে। তাহলে আসলে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করবে। যেমন আমি এখানে যদি একটি বৃত্ত আঁকাই, হাতে আঁকালাম, হাতে হলো একই বৃত্ত নাও হতে পারে, এই যে একটা বৃত্ত আঁকলাম। এখন দেখা যায় যদি আমি একটি সরলরেখা এর মাঝখান দিয়ে কি সরলরেখা আঁকি তাহলে দেখা যাচ্ছে যে 2টি বিন্দুতে ছেদ করেছে, এখানে একটি বিন্দু এবং এখানে একটি বিন্দু, এই সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করবে, এর বেশি ছেদ করবে না। এবং 7 নম্বরে বলা হয়েছে একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। যেহেতু চাকা বলা হয়েছে তাহলে অবশ্যই চাকাটি বৃত্তাকার হবে। তাহলে আমরা জানি বৃত্তাকার চাকা একবার ঘুরলে তার চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা এখানে এই বৃত্তাকার চাকার পরিধিটা বের করলেই হবে, যেহেতু একবার ঘুরে বলা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধকে আর ধরলাম, আর সমান 34 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি 2 পাই আর, যেহেতু চাকাটি বৃত্তাকার তাহলে চাকাটির পরিধি হবে 2 পাই আর। এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম। 2 পাই মানে হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে 34, সবগুলো গুণ করলে হবে 213.629 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে বৃত্তাকার চাকাটি একবার ঘুরলে 213.629 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীলটা হচ্ছে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ক নম্বরে বলা হয়েছে চিত্রের ঘুড়ির সংজ্ঞা দাও। তাহলে আমরা এখানে ঘুড়ির সংজ্ঞা দিলাম। ঘুড়ি হচ্ছে যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলা হয়। এখন ঘুড়ির চিত্রটা আমি এখানে দিলাম। যেমন এ বি এবং এডি হচ্ছে 2টি সন্নিহিত বাহু এবং এই 2টি বাহু পরস্পর সমান, এবং বিসি এবং সিডি 2টি সন্নিহিত বাহু, 2টিও পরস্পর সমান। তাহলে এটি একটি ঘুড়ির চিত্র হয়ে গেল। অর্থাৎ ঘুড়ি হচ্ছে যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান থাকে তাকে ঘুড়ি বলা হয়। এখন খ নম্বরে বলা হয়েছে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। উদ্দীপকে বর্গ সম্পর্কে বলা হয়েছে বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে যেহেতু বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে তাহলে পরিসীমা দেওয়া থাকলে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য সহজেই বের করতে পারি। উদ্দীপক হতে আমরা পেলাম হচ্ছে বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য, যেহেতু বর্গের 4টি বাহুই সমান, তাহলে পরিসীমাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে যে মান পাবো সেটা হবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 12কে আমি 4 দ্বারা ভাগ করলাম, ভাগফল হচ্ছে 3, অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। তাহলে বিশেষ নির্বাচনটা হবে, মনে করি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 3 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তাহলে আমি এখানে বর্গের 3 সেন্টিমিটার বর্গন করব। অঙ্কনে কি করলাম, প্রথমেই করলাম হচ্ছে যে কোনো একটি রশ্মি বি নিলাম এবং বি থেকে বিসি এর সমান এ এর সমান করে বিসি অংশ কাটলাম। এরপরে করলাম হচ্ছে 2 নম্বরে যে বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব
বি অর্থাৎ বির উপরে বিএফ লম্ব আঁকলাম। এরপরে করলাম হচ্ছে এই বিএফ থেকে বিসি এর সমান করে অথবা এ এর সমান করে এ বি অংশ কাটলাম। তারপরে করলাম এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে অ্যাঙ্গেল এ বি সি এর একই পাশে এ বি অথবা বিসি অথবা এ এর সমান করে যে কোনো একটি সমান করলেই হবে, সমান করে দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। তারপর আমরা করলাম হচ্ছে কি সিডি এবং এডি যোগ করে দিলাম, তাহলে যে চতুর্ভুজটি উৎপন্ন হলো এটি হবে আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র, অর্থাৎ এ বি সি ডি হবে আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র। এখন তিনের গ নাম্বারটা করবো। গ নাম্বার বলা হয়েছে খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকতে হবে। অর্থাৎ খ নাম্বারে আমরা যে বর্গটা এঁকেছিলাম সেই বর্গের কর্ণকে আয়তের কর্ণ ধরতে হবে এবং আয়তের একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেওয়া আছে। এই দুটি উপাত্ত নিয়ে আমরা একটি বর্গ আঁকব। তাহলে ক্ষয় অঙ্কিত বর্গ যেটা ছিল ওই বর্গের স্কেলের সাহায্যে আমরা মেপে পাই ওই বর্গের কর্ণ দৈর্ঘ্য ছিল 4.2 সেন্টিমিটার। তাহলে এই বর্গের কর্ণটি আয়তের কর্ণ হবে। তাহলে আয়তের কর্ণ আমি যদি বি ধরি তাহলে বি সমান 4.2 সেন্টিমিটার এবং ওখানে ছিল উদ্দীপকে ছিল আয়তের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখি যে আয়তের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি সমান 2 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য বি সমান 4.2 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তটি আঁকতে হবে। স্কেলের সাহায্যে আমরা আয়তর কর্ণ হচ্ছে 4.2 যাকে বি সংজ্ঞায়িত করলাম। তাহলে বি ওখানে 4.2 সেন্টিমিটার স্কেলের সাহায্যে আঁকলাম এবং যে বাহুর দৈর্ঘ্য সি 2 সেন্টিমিটার স্কেলের সাহায্যে আঁকলাম। এখন আমরা অঙ্কন করব। অঙ্কনে প্রথমে আমরা করলাম হচ্ছে যে কোনো রশ্মি বি নিলাম এবং বি থেকে সি এর সমান করে বিসি অংশ কাটলাম। এটা হবে স্মল সি আর এটা হচ্ছে ক্যাপিটাল সি। এখন বিসি রেখাংশে বিএফ লম্ব বিসি অর্থাৎ বিসির উপর আমরা একটি বিএফ লম্ব আঁকলাম। এরপর সি বিন্দুকে কেন্দ্র করে এই সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ বি এর সমান করে বিএফ এর উপর একটি বৃত্তচাপ দিলাম যা বিএফকে এ বিন্দুতে ছেদ করলো। বৃত্তচাপটি বিএফকে এ বিন্দুতে ছেদ করলো। এখন এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ বিন্দুতে বিসি এর সমান করে একটি বৃত্তচাপ দিব এবং সি বিন্দুতে এ বি এর সমান করে আরেকটি বৃত্তচাপ দিব। তাহলে আমরা এই মনে করব যে এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এডি এবং সিডি যোগ করব, তাহলে যে ক্ষেত্রটি হবে চতুর্ভুজ ক্ষেত্রটি অর্থাৎ এ বি সি ডি, এই ক্ষেত্রটি হবে আয়ত ক্ষেত্র। তাহলে আমরা খুব সহজেই করে ফেললাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।